মিথি একটা সময় মুহিবের প্রতি দুর্বল ছিল। এটা যেমন ঠিক তেমনই এই মুহূর্তে দাঁড়িয়ে মুহিবের প্রতি তার পাগলামোগুলো ভাবলে মিথির লজ্জা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ও কেবল এবং কেবল নিজেকেই ভালোবাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথি বুঝতে পারে জীবনের নানাবিধ সমস্যার কাছে এসব আবেগ কিছুই না। একটা সময় মানুষ এমন আবেগেই আঁকড়ে ধরে রাত দিন 24 ঘন্টা ব্যয় করে। কারণ ওই যে জীবনে এতটা সমস্যার সম্মুখীন তখন হয়নি সে। হলে হয়তোবা এসব পাগলামো করতো না কখনোই। মেঝে তপ্ত শ্বাস ফেলে এই যে ভাবি এখন মুহিবকে এই কথাগুলো বললে এতে মিহির ইচ্ছে লজ্জায় অপমানে মাটির নিচে চলে যেতে। এভাবে অন্য এক পুরুষের কাছে কথাটা জিজ্ঞেস না করলেই কি হতো না? মুহিব তো বোধহয় আশা করেনি তাকে এমন একটা কথা শুনতে হবে সকাল সকাল। কিছুটা সময় চুপও থাকলো। বোধহয় বোঝার চেষ্টা করলো আসলে তা বলছেটা কি। এপাশ থেকে মিথির ভাবি আবারও বলল, চুপ করে আছো কেন? সত্যিটা বলো, মিথির সাথে তোমার কি চলছে? হ্যাঁ। মিথি এই পর্যায়ে কপাল কুঁচকে বলে ফেলল, কি সব যাতা বলে যাচ্ছ ভাবি? ছি, মহিব ভাই কি ভাবছে? আশ্চর্য, তুমি ফোন রাখো ভাবি। আমি তোমায় বলছি ফোন রাখো। মিথির ভাবি ফোন রাখলো না, উল্টো মিথিকেই বিরক্ত হয়ে চুপ থাকতে বললেন। অপাশ থেকে মহিব এবারে শুধালো, আপনি কে? কে বলছেন? মিথির ভাবি বলছি। বলো এবার, মিথির সাথে কি সম্পর্ক? মহিব বোধ হয় এই প্রশ্ন বুঝে না। বলল, মিথির সাথে আমার কি সম্পর্ক? মানে সম্পর্ক নেই বলছো? তাহলে ওর বাচ্চার বাবা তুমি নাও বলছো? মুহিব মুহূর্তেই বলে উঠল, কি সব যাতা বলছেন? ওর সাথে আমার কথাই হয়নি বহুদিন। আমি তো গ্রামেও যাইনি অনেকদিন। তাহলে ওর সম্পর্ক কি করে হবে? বাচ্চার বাবা তো দূর। মিথির ভাবি তাহিয়া খুব নিঃসন্দেহ হতে পারলেন না যেন। সন্দেহ নিয়ে শুধালেন, তুমি মিথ্যে বলছো না তো? মিথি শুধুমাত্র তোমার প্রতি দুর্বল ছিল বিয়ের আগে। তোমার জন্যই পাগলামি করতো। ও যদি অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়াই তাহলে তোমার সাথে সম্পর্কে জড়ানোর সম্ভাবনাই 99%। মহিবের গলায় এবার কিছুটা বিরক্তি প্রকাশ পেল যেন। সকাল সকাল এসব কথাবার্তা ওর ঝামেলাই মনে হচ্ছে। বিস্তর ঝামেলা। মিথি কি বলেছে ওর বাচ্চার বাবা মহিব? নয়তো এই কথাটা কেন উঠল? যদি বলেও কেন বলবে? এটা কেমন ফাজলামো? মিথি কি এখনো ছোট? সংসার আছে, তবুও এই হেয়ালিপনা কি কারণে? মহিবের এই যে মিথির প্রতি একটা অনুভূতি তৈরি হয়েছে, এটুকু ঠিক। ঠিক তেমনি এটুকুও ঠিক যে ওর সম্মানকে ভালোবাসে খুব। গ্রামে ওর যে মূল্য এটাকেও ভালোবাসে। মিথির সন্তান, ওর নিজের একটা, এটা সগর্বে বলে যা বা বলার মতো সাহসিকতা ও কখনোই দেখাবো না। এমনকি খুব প্রয়োজনীয় বলে হলে মনেও হলো না। মুহিব কিছুটা বিরক্তি গলায় ঝেড়েই বলল, এই কারণে ওর বাচ্চার বাবা আমি হতে যাব কেন? ওর বিয়ে হয়ে গেছে বললেন। ওর বাচ্চার বাবা ওর হাজবেন্ড হবে, এটাই তো স্বাভাবিক। আমি কেন হব? এটুকু বলে ফের আবার ভুরু বাঁকিয়ে মুহিব জিজ্ঞেস করলো, এক সেকেন্ড, ওর বাচ্চার বাবা ওর হাজবেন্ড নয় অন্য কেউ? মাথের মিথির ভাবি উত্তর করলেন না। এবারে উনি নিজেই বিরক্ত হলেন যেন। ফোন রেখে দিলেন মুহিবের মুখের উপরেই। মিথির দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে শুধালেন, মুহিব না হলে আর কোন ছেলের জন্য তো তোমার এই অবনতি হওয়ার কথা নয় মিথি? সত্যি বলো, সত্যিই কি এই বাচ্চা আদ্রর নয়? তুমি তো ইতোমধ্যে বিশ্বাস করে নিয়েছ কিছু একটা, তাই না? মিথির ভাবি তাহিয়ার মুখে আফসোস যেন। বললেন, যদি উত্তরটা মুহিব হতো তবুও বিশ্বাস করতাম, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে না। এতটাও খারাপ ভাবিনি তো তোমায়। তো এতটা খারাপ কাজ কি করলে মিথি? মিথি উত্তর করে না এবারে। বিশ্বাস হচ্ছে না অথচ সে একই কথাই জিজ্ঞেস করছেন। ও কিছুটা সময় স্থির থেকে এই বিষয়টি এড়িয়ে গিয়ে বলল, মুহিব ভাইকে আবার কল করো ভাবি। তাকে এমন অসম্মানজনক কথা শোনানোর জন্য ক্ষমা চাইতে হবে আমার। কি না কি ভাবছেন উনি কে জানে। মেয়েটির ভাবি কপাল কুঁচকে নিলেন। বললেন, এত তো ক্ষমা চাওয়ার কিছুই নেই। অসম্মানজনক কি জানতে চাইছি? কিছুই তো বললাম না। এটুকু বলেই মিথির সামনে দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল ওর ভাবে। মিথি ছোট শ্বাস ফেলে, ওর কাছে আগে বাটন ফোন ছিল যা দিয়ে যোগাযোগ করা যেত অন্তত, অথচ এখন নেই। বিয়ের পর ফোনটা দেয়নি ওনারা। ও বাড়ি গিয়েও কল করার জন্য তাকে ফুপির উপর নির্ভর করতে হতো। মিথির ইচ্ছে হলো মুহিবের সাথে এই বিষয়ে কথা বলে আসলে ছড়ি বলা প্রয়োজন, অথচ পারল না। মন খচখচ করলো কেবল এই ভেবেই যে মুহিব এই বিষয়ে কি না কি ভেবে ফেলেছেন তাকে নিয়ে। দুপুরের আগেই মিথি গোসল সেরে কাপড় নিয়ে পুকুরে গেল। নিজের জামা কাপড়ের সাথে সাথে ভাবির কাপড়ও, তার ভাই এর মেয়ের কাপড়ও রাখা ছিল বালতিতে। বোধহয় ও বালতিতে কাপড় রেখেছে দেখেই তার উপরে নিজেদের কাপড়গুলো রেখে গিয়েছে ওর ভাবি। এমনটা বিয়ের আগেও হয়েছে। মিথি সেসব মনে করে পুকুর পাড়ে গিয়ে সব কাপড়ই ধুয়ে নিল।
অতঃপর ধোয়া শেষে পুকুর পাড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিতেই দেখা গেল হিমেল ভাইকে। হাত ধরে আছে 5 বছর বয়সী সিমরানের। সিমরান স্নিগ্ধার মেয়ে, অর্থাৎ হিমেলের ভাইয়ের মেয়ে। দেখতে মিষ্টি। হাত ধরে যখন পুকুর পাড়ে আসলো ঠিক তখনই সিমরান মিথিকে দেখে বলল, মিথি ফুপি, তুমি সাঁতার পারো? মিথি সাথে সিমরানের সাক্ষাৎকারটা এবং ভাবটা বিয়ের আগে থেকেই, বলা চলে সিমরানের ছোটকাল থেকেই। ছুটির সময়ে যখনই হিমেলদের পরিবার বাড়িতে আসতো তখনই সিমরানের সাথে মোটামুটি ভালো সময় কাটতো তার। কোলে করে বাড়ি ঘোরানো হতে শুরু করে পুকুর পাড়ে এসে বসে থাকা সব। মিথি যদিও এই মুহূর্তে কথা বলার ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষা কিছুই নেই, তবুও হাসলো। শরীর ক্লান্ত, যত তাড়াতাড়ি কাজ করে বিছানায় গা এলিয়ে একটা ঘুম দিতে পারলেই যেন শান্তি। তবুও সিমরানের দিকে চেয়ে বলল, একদম পারি। সিমরান উচ্ছ্বাস নিয়ে বলল, এবার হিমেলের দিকে চেয়ে, চাচ্চু তুমিও পারো? চাচ্চু সাঁতার কাটবে, আমি তা দেখব ফুপু। মিথি সিমরানের উচ্ছ্বাস দেখে বলল, তাই নাকি? খুব ভালো তো। আসি তাহলে এখন ফুপি। সিমরান নাকচ করলো। সিঁড়িতে বসে মিথিকেও বলল, চাচ্চু পুকুরে নামলে আমি তো একা, তুমিও বসবে সিঁড়িতে আমার সাথে, দুজনে একসাথে দেখি। মিথি বুঝে উঠল না বসা উচিত কিনা। হিমেল ভাই সাঁতার কাটবে, এটা সে বসে কি দেখবে? তাছাড়া হিমেল ভাই নিজেও বা এটা পছন্দ করবেন কিনা। মিথি হিমেলের দিকে চাইলো, মুখ চোখ গম্ভীর। বুঝে না উঠে ও জিজ্ঞেস করলো, বসবো হিমেল ভাই? হিমেল উত্তর করলো, আমার সিরিজে আমার থেকে অনুমতি নিতে হবে। মিথি উত্তর করলো না, চুপচাপ হাতের বালতিটা একপাশে রেখে সিমরানের পাশে বসলো। হিমেল তখন এক সিঁড়ি নেমে দাঁড়িয়েছে। ট্রাউজারের পকেট থেকে মোবাইল এবং মানি ব্যাগটা বের করে মিথির দিকে এগিয়ে ধরে বলল, হিমেল, ফোনটা আর মানি ব্যাগটা রাখ মিথি, ও হয়তো ফেলে দিতে পারে। মিথি এগিয়ে নিল। ফোন দেখে ইচ্ছে হলো হিমেল ভাইকে একবার বলতে যে যেন মুহিব ভাইয়ের নাম্বারে একবার কল করতে দেয়। সকালের ভাবির ব্যবহারটার জন্য একবার নমনীয়ভাবে বুঝিয়ে বলতো না হয়। অথচ হিমেলের মুখভঙ্গি দেখে ওভাবে বলে ফেলতে পারল না। মিনিট দুয়েক পর হিমেল যখন পুকুরের পানিতে পা রাখলো ঠিক তখনই বলল, হিমেল ভাই, আপনার ফোনটা একটু কথা বলতে দিবেন? মুহিব ভাই এর নাম্বার আছে না আপনার কাছে? আমার একটু কথা বলা দরকার ছিল। মিথি নিশ্চিন্ত ছিল যে মুহিব ভাইয়ের নাম্বার অবশ্যই থাকবে হিমেল ভাইয়ের কাছে, কারণ মুহিব ভাই হিমেল ভাইয়ের চাচাতো ভাই। অথচ তার আশায় পানি ঢেলে হিমেল জানায়, না, নেই। আপনার চাচাতো ভাই তবুও নেই? না। মিথির মুখটা কালো হয়ে গেল। শুধালো, আপনি মুহিব ভাইকে অপছন্দ করেন তাই না? হিমেল ভাই, মুহিব ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল কি কোনো কারণে? হিমেল চাইলে উত্তর করলো, ছিল। কি নিয়ে? তোকে বলতে ইচ্ছুক নই। মিথি আবারও কেন জানি কৌতূহল হয়ে বলে ফেললো, সিক্রেট কিছু নিয়ে। হিমেল এবার আকাশের দিকে তাকালো। পায়ের পাতাটা পানিতে রেখে আকাশের দিকে চেয়ে বলল, যা যা ও পেয়েও অবহেলা করেছে তা আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েও পাইনি, এইটুকুই। মিথি শুনল, ইস হিমেল ভাই, এই জীবনেও অপ্রাপ্তি আছে? পৃথিবীতে সবার জীবনেই বোধহয় কোনো না কোনো অপ্রাপ্তি থাকে, যা তারা চাই তা বোধহয় সৃষ্টিকর্তা তাদের দেয় না, কিংবা দেয়। মিথি এবারে বিড়বিড় করেই শুধালো, যা ভাগ্যে থাকে না তা তো আমরা শুধু প্রার্থনা করেও পাই না হিমেল ভাই। যদি সৃষ্টিকর্তার কাছে চেয়ে সবাই সব পেয়ে যেত তাহলে দুনিয়াতে কষ্টে কেউ থাকতো না। দুনিয়াতে কোনো মানুষই বা দুঃখী হতে চায় বলুন তো? তবু সৃষ্টিকর্তা বেছে বেছে কাউকে সুখে ভাসিয়ে দেন আর কাউকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখেন। এটা অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল। এটুকু আনমনেই বিড়বিড় করে বলল মিথি। ওপাশ থেকে ভাবির ডাকের গলা শুনে তড়িঘড়ি করে উঠে পড়ল। সিমরানের দিকে ফোন আর ব্যাগটা দিয়ে মিষ্টি করে বলল, ওকে, আমায় বোধহয় ভাবি ডাকছে। সিমরান সোনা, যাচ্ছি। তুমি একা চুপ করে বসে দেখো, এদিক সেদিক যেও না। সিমরানও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। মিথি চলে যাওয়ার পর সেদিন রাতে আদ্র আর বাড়িতেই ফেরেনি। এসেছে মুহুর কাছে, এমনকি এখনো মুহুর কাছে। পুরোটা রাত দুইজনে লং ড্রাইভে গিয়েছে, ঘুরেছে। শীতের রাতে কুয়াশায় জমেছে, অতঃপর কুয়াশায় ঘেরা একটা সকালে ওরা বাসায় ফিরেছে। মুহুর গলা ধরেছে ইতিমধ্যেই। নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে, ঠান্ডার সমস্যা আছে বলে। আদ্র অনেকটা সময় চেয়ে থেকে এবারে বলল, এসব লং ড্রাইভ করে নিজের শরীরের 12টা বাজানো, যা তোমার শরীর নিতেই পারে, তাতে এত ইন্টারেস্ট কেন? নেক্সট টাইম লং ড্রাইভের কথা বললে সোজা ছাদ থেকে ফিক্কা মারবো নিচে। মুহুর মুখটা বাচ্চাদের মতো হয়ে গেল যেন। মুহু একদম বাচ্চা বাচ্চা আদুরে, একদম পুতুলের ন্যায়, যে পুতুলটাকে একমাত্র আদ্রই আগলে রাখে।
যে বোতলটার একটা আদ্রই আছে পৃথিবী। মুহু তখন যখন আদ্রর শক্ত ধমক শুনে ঠোঁট উল্টে, ঠিক তখনই আদ্র এগিয়ে এলো। এক আঙ্গুলে মুহুর থুতনিটা তুলে ধরে বলল, খারাপ কিছু বলেছি আমি? অসুস্থ হওয়ার এত শখ কেন তোমার মিস মুহু? তুমি আছো না সুস্থ করার জন্য? আদ্র এবার মাথা নাড়ালো। মুহুর কপালে কপাল ঠেকে চোখে হেসে বলল, মিসেস হয়ে যান আমার, আজীবন থেকে যান আমার হয়ে মুহুরানী। মুহু হাসে বলল, এমনিতে কি তোমার মিসেস অন্য কেউ? তুমি কি তোমার ওয়াইফকে তোমার মিসেস ভাবো আদ্র? আপনাকেই ভাবি, কিন্তু আপনি এখনো কাগজে কলমে আমার হননি মুহুরানী। আফসোস। কত অপেক্ষা করবো আর? আদ্র বরাবরই চাই মুহুকে, বরাবরই চাই মুহু ওর জীবনে থাকুক, ওর জীবনে সব সময় জড়িয়ে থাকুক, কোনোভাবেই যাতে মুহু ওর লাইফ থেকে না যায়। এর জন্য ও বহু কষ্টে আদ্র ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে এই মেয়েটাকে। অথচ ও জানে না ও অলরেডি ভালোবাসার সংজ্ঞায় হেরে গিয়েছে। ওর গুণাগুণ, বৈশিষ্ট্য ভালোবাসার বৈশিষ্ট্যের সাথে মিল নয়, এটুকু সে কে বোঝাবে? আদ্র অবশ্য বুঝবেও না বোধহয়। ও মুহু বলতে অন্ধ। তাই মুহুর গালটা 2 হাতে আঁকড়ে নিয়ে বলল, মুহু মুহু মুহু, আই লাভ ইউ মুহু। এতটা সুখ কেন মুহু তোমার মধ্যে? আমি সত্যিই তোমাকে চাই। আমার হও তুমি, এটা খুব করে চাই সহ। মুহু এতটা আহ্লাদে নরম গলায় বলল, মুহু তোমারই আদ্র। মুহুর তো এই পৃথিবীতে তুমি ব্যতীত কেউ নেই। যারা আছে তাদের মুহুর আপন আপন লাগে না। মুহুর কেবল এই আদ্রকে আপন আপন লাগে, অনেকটা। এটুকু বলেই পর মুহূর্তে অনেকটা সময় পর আবার বলল, গলা ব্যথা করছে আদ্র, জ্বলছে পুরো গলা, বোধহয় খুব ঠান্ডা লেগে গেছে। আদ্র কথা শুনে ছোট শ্বাস টানে, মুহুকে বসিয়ে দিয়ে যেতে যেতে বলল, মুহু, আম্মু আগে আমার মশলা আর লেবু দিয়ে চা বানিয়ে দিত, গলা ব্যথা সেরে যেত তাতে। বানিয়ে আনছি বসো। অথচ বানাতে গিয়ে দেখলো লেবু নেই। আদ্র এই সময় বের হলো বাজার থেকে লেবু আর রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা নিয়ে এলো। অতঃপর লেবু চা বানিয়ে মুহুকে দিতেই মুহু নাক সিটকাল। ও নাকি খাবে না, নাস্তাও করবে না। অগত্যা আদ্রকেই জবরদস্তি করতে হলো। নাস্তার প্লেট থেকে খাবার তুলে খাইয়ে দিতে দিতে বলল, গলা ব্যথা এমনিতেই, এর উপর উনি খাবেন না। পরে অসুস্থ হয়ে থাকলে আমি দেখব তোমায় সোজা রাস্তায় ফেলে আসবো মুহু, চুপচাপ খাও। না খেলে? আদ্র মুখ ফুলিয়ে বলে, উহু মুহু, ভালোবাসি বলে মাথায় উঠছো? একদম নয়, কোলে উঠেছি সর্বোচ্চ, মাথায় উঠিনি আদ্র। আদ্র হাসলো, উত্তর করলো, মাথায় উঠো না, না করেছে কেউ। তখন বিকাল, আশপাশে ফুরফুরে হাওয়া। মিঠিটা নিজের সেলাই মেশিনটা পরিষ্কার করছিল, ঠিকঠাক আছে কিনা যাচাই করছিল। তখনই তার চাচাতো বোন তুষি আর স্নিগ্ধা ভাবির বোন সাভিয়া এলো। মিঠি সৌজন্যতার স্বরূপে বসতে বলল। তুষি হেসে বলে গেলেও সাভিয়া কিছুটা সময় মিঠিকে পরখ করলো, চুপচাপ মিঠিকে দেখে পর্যবেক্ষণ করে অতবার হেসে বলল, মিঠি, তুমি মিঠি তাই না? আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। মিঠি সেদিন এই মেয়েটাকে সিএনজিতে দেখেছে। স্নিগ্ধা ভাবির কথা অনুযায়ী এই মেয়েটা ওনার বোন। মিঠিও হেসে বলল, আপনি তো ভাবির বোন তাই না? হ্যাঁ, সেদিন সিএনজিতে দেখছিলাম, তখন তো বুঝেই উঠতে পারিনি তুমি সেই মিঠি। ভালোভাবে দেখতেও পারিনি তোমায়, তাই চলে এসেছে এখন দেখতে। মিঠি শুনলো, ভ্রু কুঁচকে বলল, আমায় দেখতে? হ্যাঁ, তোমায় দেখার ইচ্ছা কিংবা কৌতূহল আমার বহুদিনের। মিঠি এবারও ভ্রু কুঁচকে বলল, কেন? আমার অনেক কৌতূহল ছিল তোমায় নিয়ে মিঠি, বোধহয় কৌতূহল থেকেই। মিঠি আবারও বোধহয় প্রশ্ন ছুড়ত, কিন্তু তার আগেই টুসু বলে উঠল, দূর, আপনি মিঠি আপুকে দেখে এতটা পাগল হচ্ছেন কেন? আমি বুঝে উঠতে পারছি না সাভিয়া আপু। আপনি আপনি জানেন মিঠি আপুর বর কতটা সুন্দর? আপনি দেখলে জাস্ট তাকিয়ে থাকবেন, একদম নায়কের মতো দেখতে। সাবিয়াও বলল, তাই নাকি? অনেক সুন্দর? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর আমাদের আদ্র ভাই। কথাটা বলেই পর মুহূর্তে আবারও মিঠির দিকে ফিরে বলল, আদ্র ভাই কি সুন্দর গো মিঠি আপু। তোমার লাইফের বেস্ট অর্জন হলো এটা, বুঝলে? একদম সুন্দর বড়লোক একটা বর পেয়ে গেলে, জিতে গেলে তুমি, বুঝেছ? মিঠির মুখে তাচ্ছিল্য স্পষ্ট। জিতেছে সুন্দর আর বড়লোক বলে জিতেছে। তুষির ভাবনাগুলো কি হাস্যকর? মিঠি উত্তর করল, কে বলল স্বামী দেখতে সুন্দর হলে নারী জিতে যায়? পুরুষ মানুষের সৌন্দর্য দেখে প্রেমে পড়তে গেলে তুই ভুল তুষি। প্রেমে পড়তে হয় পুরুষ মানুষের যত্নে, ভালোবাসায় ও শ্রদ্ধা দেখে। প্রেমে পড়তে হয় পুরুষ মানুষের ব্যক্তিত্বের। একজন সুন্দর পুরুষকে বিয়ে করা
কোনো অর্জন নয় দোষী। একজন সুন্দর চরিত্রের, সুন্দর মনের এবং সুন্দর ব্যক্তিত্বের মানুষকে বিয়ে করাটাই অর্জন। চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।